হোস্টেলের বারান্দায় পা ফেলতেই আমার বুকটা কেমন ধক করে উঠল। ওই যে বারান্দা দিয়ে হেঁটে আসছে একটা মেয়ে। মেয়েটার সাথে কোনোদিন আমার কথা হয়নি, তবে সে এই হোস্টেলেই থাকে, আমার ইউনিভার্সিটিতে পড়ে, সম্ভবত আমার ব্যাচমেট। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পরিচয়ের ব্যাপারগুলো অত গুরুত্বপূর্ণ নয়। মেয়েটা হেঁটে হেঁটে এইদিকেই আসছে, যেন আমায় কিছু বলবে। আচ্ছা, ও কি আমায় জিজ্ঞেস করবে বাচ্চাটার কি হলো? এমন ভাবে বলবে যে, এই তোমার কি বেবি হয়েছিল তোর না? ছেলে না মেয়ে? আমার কান্না এসে যাচ্ছে, ঠোঁট কেমন তিরতির করে কাঁপছে, নাকে সর্দি জমে উঠছে। আমি মাথায় ওড়নাটা ভালো করে টেনে দিয়ে মাথা নত করে হাঁটছি। আমার হাতে ব্যাগ, ব্যাগটাতে কয়েক সেট কাপড় ছাড়া আর তেমন কিছু নেই। তবুও মনে হচ্ছে এই ব্যাগটার বিরাট ওজন। এই ব্যাগ নিয়ে হাঁটতে আমার কষ্ট হচ্ছে। মেয়েটা আমার কাছে এসে গেছে, একেবারে কাছে এসে গেছে। ওকে দেখে বোঝাই যাচ্ছে সে এখন মুখ খুলবে, তারপর কথাটি বলবে। আমি কি ওর কথাটি সহজে নিতে পারবো? মেয়েটি আমায় কিছুই বলল না, হেসে হেসে আমায় পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তবে ওর এই চলে যাওয়াটাই আমায় আরো বেশি কষ্ট হলো। মনে হলো ওর এই হাসিটা স্বাভাবিক কোনো হাসি নয়, এই হাসিটা রহস্যের। এই হাসিটাও হেসেছে আমার প্রতি ঘৃণা ছুড়ে দিতে। ও আমার সামনে দিয়ে হেসে যেতে যেতে আমায় এটা বুঝিয়ে দিয়েছে যে আমি হাসার পাত্র। আমায় দেখে মানুষ এমনি হাসবে, এটাই বরং স্বাভাবিক। আমার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে ভয়ানক রকমের শকটা খেলাম আমি। ঘরটা বাইরে থেকে লক করা, প্রতিটা রুমে দুজন করে থাকে এখানে। আমার রুমে থাকতো এলিজা। এলিজা কি এই রুম ছেড়ে দিয়েছে? ছেড়ে না দিলে তালা বন্ধ কেন? তারপর মনে হলো কি সব আবুল তাবুল ভাবছি আমি। ও হয়তো কোথাও গিয়েছে, আর কোথাও গেলে তো ঘরে তালা লাগিয়ে যাওয়াই স্বাভাবিক। এই হোস্টেলটা অনেক শৃঙ্খলাবদ্ধ, যা হবে ঘরের ভেতরেই। মেয়েরা আড্ডা মারুক আর ঝগড়া করুক, সব রুমের ভেতর, বাইরে কোনো কিচ্ছু না। এমনকি কোথাও যাওয়ারও প্রয়োজন হলে মেয়েরা বারান্দায় নামে, এছাড়া সব সময় ভেতরে থেকে দরজা বন্ধ থাকে। আমি তখনও দাঁড়িয়ে আছি আমার ঘরের সামনে। এখন ক্লান্তি লাগছে, মাগরিবের আজান পড়ে যাবে যাবে মনে হচ্ছে। ঘড়ি দেখেছি, 1 ঘন্টা 33 মিনিট ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি, নড়ছিও না ভয়ে। কেউ দেখে ফেলে যদি ওসব কথা জিজ্ঞেস করে বসে তাই। হাতে যে ফোন আছে সেই ফোনের 2টো সিম কার্ডই নতুন, পুরনো সিম কার্ড নষ্ট করে ফেলেছি। আমার ভয় ছিল যে কেউ যদি ওই নম্বরগুলোতে ফোন দিয়ে জিজ্ঞেস করে এইসব ব্যাপারে। হোস্টেলের ওরাও তো জিজ্ঞেস করতে পারত, তখন কি উত্তর দিতাম আমি? তাছাড়া ঢাকায় ফেরার কোনো আশা ছিল না আমার। মনে মনে বাবা মার সিদ্ধান্তই মেনে নিয়েছিলাম। এতদিনে অন্যের ঘর সংসার সামলাতাম, হয়তো এখন এই দরজার সামনে দাঁড়িয়ে না থেকে চুলোর ভেতর লাকড়ি গুঁজে দিতাম। চুলোর ঝাঁঝালো ধোঁয়া সহ্য করতে না পেরে একটু পর পর খুকখু করে কাশতাম। এতক্ষণ যা ভয় পেয়েছিলাম তাই হলো। আমার রুমের পাশের রুম থেকে বেরিয়ে এলো সেই মেয়েটি যে আমায় হসপিটালে নিয়ে গিয়েছিল। ওর নাম পিয়া। পিয়া আমায় দেখে যেন একটা ধাক্কা খেলো, তারপর এক গাল হেসে বলল, আরে দোস্ত তুই? আমি কি সত্যি দেখছি না মিথ্যে? বল বল, সত্যি কি তোকে দেখছি? এবার তোর না? আমি লজ্জায় পড়ে গেলাম এবং দুঃখও হচ্ছে আমার, কথা বলতে পারছি না, কি বলবো না বলবো বুঝতে পারছি না, তাই আঙুল করছি। এমন হয় প্রথম প্রেমের বেলায়, প্রেমিকের প্রথম কথায় কোনো উত্তর করতে না পেরে সব মেয়েরাই আঙুল কুটে বোকার মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু আমার হলো উল্টো, আমি একটা পরিচিত মেয়ের সামনেই এমন করছি। পিয়া শব্দ করে হাসলো, তারপর আমার চোখের সামনে ওর হাত এপাশ ওপাশ নাড়িয়ে বলল, কি রে, কথা বলছিস না কেন? ঘুমোচ্ছিস? ও সরি, তুই তো আর হর্স না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোবি। তুই হলি মানুষ, মানুষেরা দাঁড়িয়ে ঘুমোতে পারে না, তবে প্রেমিকের গায়ের সাথে মিশে গেলে পারে। 4 ঠেঙে দাঁড়িয়ে ঘুমোয়। আহা কি আরাম! আমার চোখ জলে ভিজে উঠছে, কান্না পাচ্ছে ভীষণ। ইচ্ছে করছে ফিরতি ট্রেন ধরে সোজা বাড়ির দিকে ছুটে যেতে। ওদিকে এলিজাও আসছে না। পিয়া আমার জল ভরা চোখ দেখে বলল, ও মা, চোখে জল এসে গেল যে একেবারে বেচারির। এই আমি তোকে কি মন্দ কিছু বলেছি রে? আমি কি বলেছি তুই একটা ছেলের সাথে সেক্স করে প্রেগনেন্ট হয়েছিস? বলেছিস সব? তারপর আবার অ্যাবর্শন করে হাত পা চোখ হার্ট নাক কান মুখ হয়ে যাওয়া একটা বেবিকে কসাই ডক্টর দিয়ে খুন করিয়েছিস বলেছি? আমি কান্না ভেজা গলায় বললাম, প্লিজ প্রিয়া, আমি তোর 2টি পায়ে পড়ি, তুই আমায় এভাবে লজ্জা দিস না, প্লিজ প্রিয়া প্লিজ। আমি কাঁদছি, মুখে ওড়না চেপে ধরে কাঁদছি, আর মনে মনে ভয় পাচ্ছি কেউ যদি হঠাৎ এসে দেখে ফেলে এভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। ভেবেছিলাম আমায় এভাবে কাঁদতে দেখে পিয়ার মায়া হবে, সে হয়তো আমায় সান্ত্বনা দেবে, আমার সাথে দুর্ব্যবহার করবে না।
কিন্তু এসবের কিছুই করলো না সে। মুখটাকে কেমন ভেঙচি কেটে সে তার ঘরের দরজাটা ঠাস করে বন্ধ করে দিল আমার মুখের উপর দিয়ে। আমি বোকার মতো ওর বন্ধ করা দরজার দিকেই তাকিয়ে রইলাম। দীর্ঘ 3 ঘন্টা রুমের সামনে দাঁড়িয়ে থাকার পর এলিজার নাগাল পেলাম। এলিজা আমার জুনিয়র, অবশ্য ডিপার্টমেন্ট আলাদা। আমি পড়ি ইংরেজিতে আর ও পড়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। ও আমায় দেখেই দূর থেকে ফিক করে হেসে উঠল। ওর হাসি দেখেই আমার ভেতর ভয় জেগে উঠল। মনে হলো এলিজাও আমায় নিয়ে মজা করে হাসছে। আমি যে ওদের কাছে ঘৃণার পাত্র তা হাসি দিয়ে দিয়ে ওরা বুঝিয়ে দিচ্ছে আমায়। এলিজা কাছে আসছে আর ওর হাসি বাড়ছে। মনে মনে নিজেকে আমি স্থির করে নিচ্ছি। প্রিয়া একটু আগে অনেক কিছু বলেছে, এখন বলবে এলিজা। আমাকে শুনতে হবে আর হজম করে ফেলতেও হবে এসব। আমাকে কোনো উত্তর দেওয়া যাবে না। আমার কান্না পাচ্ছে। আমি কি করে এই হোস্টেলে দিনগুলো পার করব? একটা দিনেই তো আমার কাটবে বলে মনে হচ্ছে না। এর চেয়ে তো বিয়ে করে অন্যের ঘর সংসার সামলানোই ভালো ছিল। ভাইয়ের কথা মানা আমার মোটেও উচিত হয়নি। ভুল করেছি আমি, আর একটা বড়সড় ভুল করে ফেলেছি আমি। এলিজা কাছে এসেই বলল, আপু কেমন আছেন আপনি? আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। যাক, বাঁচা গেল। তাহলে এলিজা এসবের কিছুই জানে না। আর ঘটনার দিন সে হোস্টেলে ছিল না, তার দাদির অসুস্থতার কারণে বাসায় ছিল, নয়তো সবকিছু জেনে যেত। মনে মনে আমি প্রিয়াকেও ধন্যবাদ দিলাম। ভাবলাম আমি তাকে যা ভেবেছি আসলে সে এমন না। হয়তোবা সে কারোর কাছে এই বিষয়টা বলেনি, শুধু শুধু আমার উপর রাগটা ঝেড়েছে। ওই যে আমাদের পুরোনো দিনে ঝগড়া করার অভ্যেস, ওই অভ্যেস থেকেই এমনটা করেছে সে। কিন্তু রুমে গিয়েই দৃশ্যপট বদলে গেল। ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানা ঠিক করছি আমি, তখন এলিজা বলল, আপু ভাইয়া কি পরে কোনো যোগাযোগ করেনি? ওর মুখ থেকে কথাটা শুনে ভেতরটা আমার কেঁপে উঠল, মাথা কেমন ঘুরতে লাগলো। আমি তবুও নিজেকে ঠিক রেখে বললাম, কোন ভাইয়ার কথা বলছিস? এলিজা সামান্য হাসার ভাব করলো, তারপর বলল, আপনার হাজবেন্ডের কথা বলছি। আমার না কি যেন নাম, ওই যে আপনাকে ফেলে রেখে কোথায় জানি নিরুদ্দেশ হয়ে গেছে। আমি চুপ করে গেলাম একেবারে। এখন আর কথা বলা যাবে না। প্রিয়ার প্রতি যে মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া পেশ করেছিলাম, এর জন্য এখন দুঃখ হচ্ছে। আর মনে হচ্ছে প্রিয়া শুধুমাত্র ঝগড়াটে মেয়ে নয়, ও একটা অমানুষ। ওর সন্দেহ ছিল আমার প্রতি আগে থেকেই, এবং এমন একটা সুযোগই সে খুঁজছিল। সেদিন এলিজা বাসায় চলে গেল, আমিও একা সেন্সলেস হয়ে গেলাম। প্রিয়ার চোখেও পড়ে গেলাম সেন্সলেস অবস্থায়। সে নিয়ে গেল হসপিটালে, আর সবকিছু জেনে গেল। ঝগড়া হয়ে ওর সাথে, এর বেশি কিছু নয়। তাও যে এই ঝগড়া বড় কিছু নিয়ে তা না, আর ঝগড়াও খুব বড় হয় না। এই সামান্য একটা বিষয়ের জন্য প্রিয়া আমার সাথে এমন করতে পারলো। না জানি আরো কত কি বাড়িয়ে বলেছে আল্লাহ জানে। এলিজা আগে আমায় প্রচন্ড ভয় পেত। ভয় পাওয়ার কারণ হলো, ও যখন প্রথম প্রথম হোস্টেলে উঠলো, তখন একদিন আমার সামনে ওর বন্ধুর সাথে ফোনে এমন একটা স্ল্যাং শব্দ বলল, যা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি সেদিন নিজেকে সামলাতে না পেরে ওর গালে একটা চড় বসিয়ে দিয়েছিলাম। চড় খেয়ে ও বোকার মতো তাকিয়েছিল আমার দিকে। আমি তখন ওকে কাছে টেনে নিলাম, আদর করে বললাম, বড় বোনেদের সামনে এভাবে কথা বলা অভদ্রতা এবং চরম বেয়াদবি, আর কখনো এমন করিস না। এলিজা লজ্জায় লাল হয়ে যেতে যেতে বলেছিল, সরি আপু, আর কখনো এমন হবে না। এরপর থেকে আমার বড় বোন বলে সম্মান করে কথা বলতো। আমার সামনে দিয়ে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে চাইতো। কথা বললে আমার সাথে ভয়ে কাঁপতো। ফার্স্ট ইয়ারের মেয়েগুলোর এমনই হয়। এরা এক একটা বছর ইউনিভার্সিটির সিনিয়রদের কাছে মুরগি হয়ে থাকে। না থাকতে চাইলেও এদের মুরগি করে রাখা হয়। এলিজার সাথে এই ঘটনাটা ছাড়া আর কখনো খারাপ ব্যবহার করিনি আমি। নিজের বোন ভেবে ওকে তুইতকারি করি। নিজের জন্য কোনো ভালো খাবার বাইরে থেকে আনলে ওকে না দিয়ে খাই না। আর এই মেয়েটাই আজ আমায় ঘা দিয়ে পচা কথা বলছে। এলিজা এবার টেবিলের সামনে চেয়ার টেনে বসতে বসতে বলল, আপু আপনার প্রেগনেন্সির কয় মান্থ হয়েছিল? আমি কথা বলি না, মাথা নত করে বিছানায় পা গুটিয়ে বসে থাকি। ও মিটমিট করে হাসে, তারপর আবার মুখ মলিন করে বলে, রাগ পাচ্ছেন কেন? আপনি তো জানেন না, পিয়া আপু যখন বলল 5 মাসের একটা বাচ্চাকে মেরে ফেলেছেন আপনি, মানে অ্যাবর্শন করিয়েছেন, শুনে এমন খারাপ লাগলো। আপু আপনি কাজটা ভালো করেননি। আপনি কি জানতেন না বিবাহ ছাড়া অন্য পুরুষের সাথে মিলিত হওয়া হারাম? হাদিসে আছে, কোনো মেয়ে যদি জেনা করে তবে পরকালে তার সাথে একটা আগুনের ফেরেশতা সেক্স হবে। তারপর মেয়েটা কনসিভ করবে, মেয়েটার পেটে আসবে একটা আগুনের বাচ্চা। সেই বাচ্চা প্রসব করতে গিয়ে কি হবে বুঝতে পারছেন? আমি ওর দিকে তাকাতে পারছি না, কিন্তু ওর সাহস মাপছি। ওর মুখে এসব নোংরা কথা কিভাবে আসছে?
তাও আমার নাকের ডগায় বসে বসে বলছে। কিন্তু আমি আর কি করব, কথা বলতে গেলেই তো বিপদ। এমনিতেই সব গেল, মান সম্মান চুলোয় গিয়েছে। তল্লাটে যে সিকিভাগ আছে তার রক্ষা করতে না পারলে সর্বনাশ হবে। বেঁচে থাকার শেষ সম্বল একেবারেই যে খুইয়ে যাবে। একদিন এখানে থাকার পর আমি বুঝতে পারলাম ঘটনাটা পিয়া আর এলিজা ছাড়া আর কেউ জানে না। ওরা জানায়নি, তাই অন্য কেউ কিছু বলেওনি। এমনকি সেদিন যে মেয়েটা হেসেছিল সেও কিছু জানে না, ও এমনিতেই হেসেছিল। এর চেয়ে খারাপ কিছু ঘটলো এর পরের দিন। এলিজা তার 3টে মেয়ে বন্ধু নিয়ে এলো ঘরে। এলিজাকে নিয়ে 4 জন। ওরা রাতে এখানে থাকবে। এলিজা একটু পর বলল, আপু আপনি ঘুমিয়ে যান, আজ সকাল সকাল। আমি অবাক হয়ে বললাম, কেন? আমার তো পড়াশোনা আছে, এক্সাম খুব কাছে। এলিজা কড়া গলায় বলল, আপনাকে ঘুমোবার কথা বলেছি, শোনেননি? যান, মশারি খাটিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আমি ধমকে উঠতে চেয়েছিলাম এলিজাকে, কিন্তু পর মুহূর্তে হোশ ফিরে এলো। মনে মনে ভাবলাম, সর্বনাশ করে ফেলেছিলাম তো। ওকে ধমক দিলে ও সারা হোস্টেলে চিৎকার করে এক করে ফেলতো, তারপর সবাইকে বলে দিত আমার বিষয়ে জানা সবকিছু। আমি ওর কথা মেনে ধীরে ধীরে হেঁটে বিছানার কাছে গিয়ে মশারি খাটালাম। তারপর বিছানায় ঘুমোতে গেলাম, কিন্তু চোখে কিছুতেই ঘুম আসছিল না। ওরা 4 জন খুব জোরে জোরে চিল্লাপাল্লা করছিল। এলিজা হঠাৎ ওদেরকে বলল, মামারা তোদেরকে আজ একটা সারপ্রাইজ দিব। ওরা অবাক হয়ে বলল, কি? এলিজা তাড়াতাড়ি করে ওর ব্যাগ থেকে 1 প্যাকেট বেনসন সিগারেট বের করলো, সাথে একটা দেশলাইয়ের প্যাকেট। বাকি 3 জন জিনিসটা দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিন্তু ওদের থেকে একজন চাপা গলায় বলল, এই আপু মনে হয় এখনো ঘুমোননি, উনি দেখলে সর্বনাশ হবে। এলিজা ফিক করে হেসে উঠল। হেসে ওই মেয়েটার নিতম্বে চাপড় মেরে বলল, ও সজাগ থাকলেই কি, আর ঘুমোলেই বা কি এসে যায়? আমি ওর বাপের পয়সা সিগারেট কিনি নাকি? ও আমার মারপেটের বোন হয়? বাকি 3 জন ওর দিকে অবাক চোখে তাকায়। তারপর বুঝে ফেলে মুহূর্তে এই রুমে আমি কতটা অসহায় প্রাণী। এবার ওরা 3 জনও সমান তালে স্ল্যাং ভাষা ইউজ করতে থাকে। কি সব নোংরা নোংরা গল্প যে ওরা করে। এবার 4 জনের সিগারেট ধরায় একসাথে। এলিজা একাই 3-3টি সিগারেট ঠোঁটে নিয়ে টান দেয়। তারপর ধুঁয়োটা আমার দিকে ছেড়ে দিয়ে একটা স্ল্যাং বাক্য ছুঁড়ে। বাকি 3 জন একে অপরের উপর গড়াগড়ি খেয়ে পড়তে পড়তে অট্টহাসি হাসে। আর আমি শুয়ে থেকে মুখে শক্ত করে ওড়না চেপে ধরে কাঁদি। আর মনে মনে ঠিক করি, কালই চলে যাব আমি এখান থেকে। এখানে আর এক দণ্ডও নয়। এখানে থাকলে পড়াশোনা তো দূরের কথা, এমনিতেই মরে যাব আমি। ওরা আরো বেশি কিছু করবে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারবো না। প্রতিবাদ করতে গেলেই তো ওরা আরো বাড়বে। তখন জনে জনে আমার নামে লাগিয়ে বাড়িয়ে ওইসব নোংরা কথা প্রচার প্রসার করবে। সারাটা রাত আমার ঘুম হলো না। ঘুম হবে কিভাবে? মানুষ সবকিছু সহ্য করতে পারলেও অপমান সহজে সহ্য করতে পারে না। বালিশের পেটে মুখ ডুবিয়ে সারা রাত ভোর কাঁদলাম আমি। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেল, মাথা ব্যথা হলো। সকালবেলা বিছানা থেকে উঠতে গিয়ে দেখি আমি কিছুতেই উঠতে পারি না। শরীর দুর্বল লাগে। আমার হঠাৎ করে মনে হচ্ছে, আর না, আজকেই এখান থেকে আমার সরে যাওয়া উচিত। এখানে সত্যি আরেকটা দিন থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব, বাঁচবো না। বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম। জামাটা পাল্টে নতুন জামা পরলাম। তারপর ব্যাগ থেকে কালো বোরখাটা বের করে পরলাম। হাত পায়ে মোজা পরলাম। হিজাব দিয়ে মাথা ঢেকে মুখে নেকাব পরে নিলাম। কাউকেই আর এই মুখ দেখাবো না। নীরবে নিভৃতে হোস্টেল ছেড়ে বাড়ির দিকে পা বাড়াবো। চলে যাব এখান থেকে চিরতরে। কিন্তু তখন মনে কি যে এক খেয়াল এলো, মনে পড়ে গেল বাবার মুখটা, মার কথাগুলো। আমি বলেছি পারবো, পারতেই হবে যে আমায়। তাছাড়া ট্রেনে বসে ভাইয়াকে কথা দিয়েছি আমি, ভাইয়ার জন্য সব করতে পারি। এখন যদি হঠাৎ করে চলে যাই তবে ভাইয়া আর আমায় ভালোবাসবে না, আমার ছায়াটুকুও দেখতে পারবে না। বাবা মাকে কত বুঝিয়ে সুঝিয়ে ভাইয়া রাজি করিয়েছে। এখন আমি বাড়িতে চলে গেলে ভাইয়া তো বাবা মার কাছেও ছোট হবে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যত কষ্টই হোক আমি করতে রাজি আছি, তবু ভাইয়াকে বাবা মার কাছে ছোট করব না। পরিহিত বোরখাটা আবার খুলে ফেললাম। হাত থেকে ব্যাগ নামিয়ে রেখে দিলাম জায়গা মতো। তারপর বিছানায় শুয়ে ঘুমোতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না।
বারবার এলোমেলো চিন্তা এসে যাচ্ছিল মাথায়। আমি খুব চেষ্টা করছিলাম আমার ভ্রূণটাকে নিয়ে যেন কোনো চিন্তাভাবনা মনে না আসে, কিন্তু তবুও আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম এবং খানিক সময় পরেই ঘুমিয়ে তলিয়ে গেলাম। ঘুম ভাঙল সিগারেটের ধোঁয়া নাকেই নিয়ে। চোখ মেলে দেখি রাত হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমি ঘুমিয়েছি। গত রাতে এলিজার যে 4 জন বন্ধু এসেছিল ওরা আজকেও এসেছে। এদের সাথে আরো নতুন 2 জন। এই মেয়ে দুটোকে দেখতে কেমন ছেলে ছেলে মনে হচ্ছে। পোশাক আশাক ছেলেদের মতো, চুলের স্টাইল বাজে, চোখের ভুরু মাঝখানে টান টান করে দুবার কাটা, যেন ওরা পশ্চিমা দেশগুলোর ফুটবল প্লেয়ার। ওরা সিগারেট খাচ্ছে, স্ল্যাং ভাষায় কথাবার্তা বলছে। একজন আমাকে দেখিয়ে কি একটা নোংরা কথাও বলেছে। বাকি সব আমাকে উদ্দেশ্য করে বলা কথাটা শুনে হেসে কুটোকুটি খাচ্ছে। আমি ভাবলাম আজ আর বিছানা থেকে উঠব না, চুপচাপ ঘুমের ভান করে শুয়ে থাকব। তবে আর আমায় নিয়ে বেশি কিছু বলবে না। কিন্তু আমায় যদি একবার শুধু জাগ্রত দেখে তবে আমায় নিয়ে অনেক তামাশা করবে। কারণ ওরা সবাই জানে যে আমি কোনো প্রতিবাদ করতে পারবো না। কারণ প্রতিবাদ করলে ওরা সবকিছু প্রকাশ করে দিবে মানুষের কাছে। এটাই আমার দুর্বলতা। এই দুর্বলতার সুযোগ নিয়ে ওরা এসব করছে। কিন্তু ঘুমের ভান করেও রেহাই হলো না। ওরা একটা পরামর্শ করলো। চুল ছোট করে কাটা মেয়েদের একজন বলল, দোস্ত, একটা গেম খেলি চল। ওরা সবাই আগ্রহ ভরা গলায় বলল, কি গেম খেলবি? এলিজার দিকে তাকিয়ে মেয়েটা বলল, তোর এই আপুকে একটু সাইজ করব। তুই না বলেছিলি ও একদিন তোকে চড় মেরেছিল? এর প্রতিশোধ নিব। এলিজা বলল, কিভাবে নিবি? তোরা ওর হাত পা শক্ত করে ধরবি, একজন মুখেও চেপে ধরবি, আর আমি ওর সব জামা কাপড় টেনে টেনে খুলব। ওর মুখ থেকে এমন কথা শুনে ওরা চোখ বড় বড় করে তাকালো। একজন বলল, ধুর, ওরে নুট করলে কি হবে? ওকে ছেলে নাকি রে? নাকি আমরা ছেলে? চুল কাটা মেয়েটা হেসে বলল, ওর কিছু পিক তুলব, তারপর ওই পিকগুলো মেমোরিতে রেখে ওকে প্রতিদিন জ্বালিয়ে মারব, ওকে ব্ল্যাকমেল করব। দেখবি তখন যা করতে বলবো স্ক্যান্ডাল ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বেচারি সব করতে রাজি হবে। ওদের প্রত্যেকেই কেমন করে যেন হেসে উঠল। তারপর ওরা প্রস্তুত হয়ে এগিয়ে আসতে লাগলো আমার বিছানার দিকে। ভয়ে আমার গা কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওদের হাত থেকে আমার বাঁচার উপায় কি? আমি কি করব এখন? আমার কি করা উচিত আসলে? ওরা প্রায় বিছানার কাছাকাছি হতেই আমি ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। আমাকে বসতে দেখেই ওরা কেমন থমকে গেল। একটা মেয়ে তো একেবারে দরজার কাছাকাছি চলে গেল। এলিজা তবুও বুক ফোলা ভাব নিয়ে আছে। আমি হাঁটু দুটো ভাঁজ করে মাথার চুল ঠিক করতে করতে ঝাঁঝালো গলায় বললাম, কি? আয় আয় না, এগিয়ে আয়। ওরা সব কজন ভয়ে চুপসে গেল। ভুরু আর চুল কাটা মেয়ে দুটো এবার একেবারে বিড়াল সেজে গেছে। আমি আবার বললাম, আয়, আসিস না কেন এখন? এলিজা বলল, আপনি কিন্তু আমার বন্ধুদের অপমান করছেন। আমি কিন্তু প্রভোস্ট ম্যামের কাছে কমপ্লেন করব আপনার নামে। আমি বিছানা থেকে উঠতে উঠতে বললাম, কি কমপ্লেন করবি তুই আমার নামে? এলিজা বলল, এটা কি আপনাকে বলতে হবে? আমার রাগ এবার মাথায় চড়ে বসলো। অনেক অপমান সহ্য করেছি, আর না। এই মেয়েগুলো বুকে যেতে শুরু করেছে, সাহস বেড়ে গেছে এদের। এবার একটু শিক্ষা না দিলে অন্য সব বড় বোনেদের সাথেও এমন বেয়াদবি করবে। আমি দ্রুত পায়ে হেঁটে এলিজার কাছে গেলাম এবং এক হাতে ওর কান টেনে ধরে অন্য হাতে ওর গালে শক্ত করে দুটো চড় বসিয়ে দিলাম। চড় খেয়ে ও গালে হাত দিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। রুমের ভেতর ওর বন্ধুগুলো এতক্ষণ যে এলোমেলো হয়ে দাঁড়িয়েছিল, ওরা ততক্ষণে দরজা খুলে নিরুদ্দেশ হয়ে গেছে। এলিজাও রুম থেকে বের হয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বাইরে যাওয়ার সুযোগ দিইনি। রুমে দরজা আটকে দিয়ে বলেছি, এক পায়ে দাঁড়া। এলিজা বলল, এক পায়ে কেন দাঁড়াবো? আমি এবার ওর গালে আরো একটা চড় বসিয়ে দিয়ে বললাম, দাঁড়া বলছি, নয়তো থাবড়িয়ে চাপার সব দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে। এলিজা ভয়ে কাঁপতে শুরু করলো এবং এক পায়ে দাঁড়ালো। আমি এবার বললাম, কান ধর। এলিজা কান ধরতে চায় না। আমি ওকে ধমক দিলাম, এমনভাবে ধমক দিলাম যেন আওয়াজটা বাইরে না যেতে পারে। এলিজা ভয় পেল, বুঝতে পারলো ও আমায় যা ভেবেছিল আমি আসলে তা না। এলিজা কান ধরলো। আমি এবার ওর দিকে চোখ লাল লাল করে তাকালাম। তারপর বললাম, প্রিয়া তোর কাছে কি কি বলেছে?
এলিজা চুপ করে থাকে, মুখ খোলে না। আমি ওর কাছে গিয়ে মাথায় একটা জোরে চাটি মারতেই সে হড়বড় করে বলতে শুরু করলো। বলল, পিয়া আপু বলেছে আপনি নাকি আমান ভাইয়ার সাথে মিছিমিছি বিয়ে করেছেন। মানে আপনার দু একজন বন্ধু জানে আপনি বিয়ে করেছেন, কিন্তু আসলে এটা নাকি বিয়ে না। পিয়া আপু নাকি বিষয়টা জানে, আর আপনি নাকি এই বিয়ের নাম করেই আমান ভাইয়ার সাথে হোটেলে হোটেলে রাত পার করতেন। এরপরেই নাকি আপনি কনসিভ করেন। কনসিভ করেছেন শুনে আমান ভাইয়া আপনার কাছ থেকে কেটে পড়ে, আর আপনি তখন অসহায় হয়ে অ্যাবর্শন করিয়ে নেন। কিন্তু তুই আমার সাথে এসব করছিলি কেন? তোর আমার সাথে শত্রুতা কি নিয়ে? এলিজা কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমায় একটা চড় দিয়েছিলেন, সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি তখন বললাম, এই চড়টা সেদিন না দিলে তুই রেগুলার আমার সামনে বসে তোর বন্ধুর সাথে ওসব নোংরা ভাষায় কথা বলতিস। বড়দের সামনে এভাবে কথা বলা যে অনৈতিকতা, তা কোনোদিন তোর বুঝে আসতো না। এইভাবে তুই একদিন বকে যেতি। তোর ভালোর জন্যই সেদিন চড়টা তোকে দিয়েছিলাম। এলিজা চুপ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর কেমন কাঁপছে। তাকে দেখে মনে হচ্ছে তার ভেতর এখনো রাগটা আছে। সে আজকের এই অপমান কিছুতেই হজম করতে পারছে না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, শোন, তোকে একটা মাত্র চড় দিয়েছিলাম, কিন্তু এর চেয়ে অনেক গুণ বেশি আদরও তোকে করেছিলাম। আপন বোনের মতো দেখেছিলাম। নাকি আদর করিনি? আপন বোনের মতো দেখিনি? এলিজার চোখ ভিজে উঠল। সে আমার কাছে এগিয়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলল, আপু আমি সরি, অত সব বুঝতে পারিনি। আমি ওকে আমার পা থেকে তুলে এনে আমার বুকের কাছে ধরলাম। তারপর বললাম, এলিজা, অন্যের কথা শুনে কখনো কিছু বিশ্বাস করতে নেই। তাছাড়া অন্যের খুঁত নিয়ে কখনো ঘাটাঘাটি করাও উচিত নয়। আজ তুই আমার খুঁত নিয়ে দৌড়াদৌড়ি করবি, তো কাল বাদে পরশু দেখবি তোর খুঁত নিয়ে অন্যজন দৌড়াদৌড়ি করছে। তখন তোর কেমন লাগবে বল? এলিজা কাঁদো কাঁদো গলায় বলল, আপু প্লিজ আমায় আর লজ্জা দিবেন না। আমি বললাম, না, তোকে লজ্জা দেওয়ার জন্য নয়, শিক্ষা দেওয়ার জন্য বলেছি। এখন এক কাজ কর, তুই পিয়াকে ডেকে নিয়ে আয় এখানে। এলিজা সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেল এবং খানিক পরেই পিয়াকে সঙ্গে নিয়ে সে রুমে এলো। পিয়া রুমে এসে বিরস মুখে বলল, কি রে, আমায় খবর দিয়ে এখানে আনলি কেন? আমি মৃদু হাসলাম। তারপর বললাম, তোর সাথে আমার শত্রুতা কি নিয়ে রে পিয়া? পিয়া বিরক্ত মুখে বলল, এইসব আজাইরা কথা বলার জন্য আমায় এখানে ডাকিয়ে এনেছিস? ফাউল। আমি আবার হাসলাম। হেসে বললাম, বল, তোর সাথে শত্রুতা কি আমার? আমি তোর কি ক্ষতি করেছি? পিয়া রাগ দেখিয়ে বলল, মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে, খারাপ হবে কিন্তু। আমি এবার একই কথা বললাম। আমি বললাম, বল, আমার সাথে কি নিয়ে তোর শত্রুতা? পিয়া ঘর ছেড়ে বেরিয়ে যেতে চাইল। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। তারপর বললাম, তাহলে বলতে চাইছিস তোর সাথে আমার কোনো শত্রুতা নেই? পিয়া ফুসফুস করতে করতে বলল, না নেই। এখন হয়েছে? আমি বললাম, না হয়নি। এখন বল, যেহেতু তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তবে কেন তুই আমার বিষয়ে মিথ্যে কথাগুলো এলিজার কাছে বললি? পিয়া বলল, যা বলেছি তা সত্যি, মিথ্যে কিছু বলিনি। তুই আমার না কামান কি নাম ছেলের, ওর সাথে তুই শোয়াশুয়ি করিসনি, পেটে বেবি নিয়ে ঘুরিসনি, বয়ফ্রেন্ড ছেড়ে চলে যাওয়ার অ্যাবর্শন করাসনি। আরে শালা, উপকারের কথাটাও এভাবে ভুলে গেলি? তোকে তো আমি হসপিটালে নিয়ে গেছিলাম সেদিন। আমি বললাম, মুখ সামলে কথা বল পিয়া, আমি বয়ফ্রেন্ডের সাথে ওসব করিনি, করেছিলাম আমার হাজব্যান্ডের সাথে। ও আচ্ছা, গুড, তাতে আমার কি? আমায় ডেকেছিস কেন? নাকি এখন শোনাতে চাস তোদের বাসর ঘরের কাহিনী? না, এসব আমি শোনাতে পারবো না, সময় নেই, পরীক্ষার ডেট হয়ে গেছে, এখন আমায় ছাড়। পিয়া চলে যেতে চাইল। আমি ওকে যেতে দিলাম না, পথ রোধ করে দাঁড়ালাম। দাঁড়িয়ে বললাম, তাহলে এলিজার কাছে এসব বলেছিস কেন? পিয়া হিহি করে হেসে উঠল। হেসে বলল, কোন আইনে লেখা আছে যে কারোর সম্পর্কে কিছু জানার পর তা অন্যের কাছে বলা যাবে না? আমার ভীষণ খারাপ লাগতে লাগলো এবং রাগও উঠল। আমি রাগ আর অভিমান মাখা গলায় বললাম, ছি পিয়া, তুই অতটা নীচ, অত নোংরা। পিয়া আমায় ধাক্কা দিয়ে বলল, আর তুই তুই কি রে? তুই যে পেট বাঁধালি, ওটা কি নেকের কাজ? সওয়াব পাবি এতে? আর আমি একজনের কাছে বলেছি বলে পাপ করে ফেলেছি? আচ্ছা যা, এই পাপ আমি আরো করব। কাল দুপুরের আগেই দেখতে পাবি হোস্টেলে আর ইউনিভার্সিটির হট নিউজ হচ্ছিস তুই। আমি চমকে উঠলাম ওর কথা শুনে। ভয় ভয় বললাম, পিয়া, আমার খুঁত নিয়ে কেন এসব করছিস?
এতে তোর কি লাভ বল? প্লিজ, যা হয়েছে তা ভুলে যা, আমরা তো বন্ধু না? পিয়া আমায় ধাক্কা দিয়ে দড়ি সরিয়ে ফেলে বলল, তুই আমার বন্ধু না শত্রু? কথাটি বলে সে তার রুমের দিকে চলে গেল। ও চলে যাওয়ার পর আমি বুকে প্রচন্ড ব্যথা আর চোখ ভরা জল নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। খানিক সময়ের জন্য নড়তেও ভুলে গেলাম। এলিজা আমার কাছে এসে ভয়ে ভয়ে বলল, আপু কিচ্ছু হবে না, পিয়া আপু আপনাকে হুমকি দিয়েছে, এমনি এমনি, আসলেও কাউকে কিছু বলবে না, বললে আগেই বলে দিত, আর আমায় এমনিতেই বলেছে, হয়তো ভেবেছে আমি আপনার রুমমেট, আপনার কাছ থেকে এমনিতেও আমি একসময় সব জেনে ফেলবো। এলিজার কথা শুনেও আমার মন শান্ত হলো না, কেমন ভয় ভয় করতে লাগলো, শরীর কাঁপতে লাগলো, মনে হলো আরেকটি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমার জন্য। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দরজায় টোকা পড়লো। এলিজা গিয়ে দরজা খুলে দিল। পিয়ার রুমমেট ইলা এসেছে। ইলা আমার মোটামুটি কাছের বন্ধু, ওর সাথে অ্যাডমিশন টেস্টের কোচিং করেছিলাম একসাথে, সেই থেকে আমাদের পরিচয়। এরপর এক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, যদিও ওর সাবজেক্ট ভিন্ন। ইলা এসে আমায় ডেকে ঘুম থেকে তুলল। ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বিছানার উপর বসলাম। ইলা, কিসের জন্য এসেছিস? ইলা বলল, দোস্ত, পিয়া যা বলল তা কি সত্যি? ইলার মুখ থেকে কথাটা শুনে মাথাটা আমার চক্কর দিয়ে উঠল। তবে কি পিয়া তার কথা মতোই কাজ শুরু করেছে? জনে জনে সবকিছু বলে দিয়েছে? আমি কি আর উত্তর করব এখন? কিচ্ছু বলার নেই, চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে রইলাম। ইলা বলল, কিরে বল, এত কিছু হয়ে গেল আর তুই কিছুই জানাসনি আমায়? আমার চেয়ে কি পিয়া তোর আপন বেশি? এলিজা এবার কথা বলল, ইলা আপু, তোর না আপুর এমনিতেই মন খারাপ, আপনি এখন যান প্লিজ। ইলা ধমক দিয়ে এলিজাকে বলল, বড়দের কথায় তুই সুর মেলাচ্ছিস কেন? যা এখন থেকে, তুই বাইরে যা। এলিজা চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এবার ইলা আমার মুখোমুখি হলো, তারপর বলল, জানিস পিয়া জনে জনে তোর বিষয়টা বলে দিয়েছে, এমনকি ইউনিভার্সিটিতেও অনেকেই জেনে গেছে। আমাকে তো একটু আগে মেসেঞ্জারে দুজন মেসেজ করলো, ঘটনা কি সত্যি কিনা। আমি বলেছি কিছু জানি না। ইলার কাছে বসে থাকতে আমার খারাপ লাগছে, ইচ্ছে করছে মরে যেতে। সারা শরীর কেমন কাঁপছে আমার, আবার ঘামও হচ্ছে, মাথা বনবন করে ঘুরছে, চোখ জ্বলছে, কি করব কিছুই বুঝতে পারছি না। ইলা বসে থাকতে থাকতেই রুমে এলো আমার দুটো ব্যাচমেট, পিঙ্কি আর ইন্দ্রা। ওরা এসে ইলার মতো করেই কথা বলল, জিজ্ঞেস করলো ঘটনা সত্যি কিনা। আমি আগের মতোই চুপ করে রইলাম, কারণ চুপ করে না থেকে তো কোনো উপায় নেই। কি উত্তর করব এদের কাছে? ওরা আমায় নানাভাবে জেরা করতে লাগলো। ইন্দ্রা বলল, তোর না ছেলেটার সাথে কি এখন তোর একদম যোগাযোগ নেই? ইলা উত্তর দিল তার কথার। সে বলল, ছেলে নাকি আমেরিকা চলে গেছে, শালা হারামি একটা, উড়াল দিয়েছে মধু খেয়ে। পিঙ্কি এমনিতে কথা কম বলে, কিন্তু আজ সেও মুখ খুলল, কথা বলল। সে বলল, শালা সব ছেলেদেরই এক বদ অভ্যেস, মেয়েদের সাথে রিলেশন করে কোনো মতে কনসিভ করে ফেলতে পারলেই হলো, ছোঁয়াছুঁই হয়ে গেলেই কেল্লা ফতে। ইলা বলল, ঠিক তাই, এদের বিলিভ করার চেয়ে একটা কাল সাপকে বিলিভ করা বেটার। তারপর ওরা তিনজন হেসে উঠল। ইন্দ্রা বলল, এই আমাদের হাসা উচিত না, তোর না ডিপ্রেশনে আছে, ওর মন ভালো না, চল আজ বিকেলে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাই। ইলা বলল, ঠিক আছে চল যাই। আমি এবার কাঁদো কাঁদো গলায় ওদের দিকে তাকিয়ে বললাম, বোন তোরা এখন একটু এখান থেকে যা, আমার একটু ভালো লাগছে না। ইলা বলল, একা একা থাকলে তো আরো মন খারাপ থাকবে। আমি বললাম, না, একা একাই বরং আমি ভালো থাকবো, যা প্লিজ তোরা এখান থেকে যা। ওরা তিনজন বিরক্ত মুখে রুম থেকে বেরিয়ে যেতেই আরো দুজন এলো। সেই দুজনেরও মুখে একই প্রশ্ন, সেও একই ধাঁচের কথা। আমি এবারেও চুপ, কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকা যায়? আস্তে আস্তে আমার রুমটা আর আমি যেন টুরিস্ট স্পট হয়ে গেলাম। এবার অন্য হোস্টেলে আমার যে বন্ধুরা ছিল তারাও খবর পেয়ে আসতে লাগলো। দুপুরবেলা ইউনিভার্সিটিতে ক্লাস রেখে বন্ধুরা আমায় দেখতে এলো। এদের মুখেও সেই একই ধরনের প্রশ্ন। কি সর্বনাশ! অত সব মানুষের সামনে নিজেকে অপয়া মনে হচ্ছে আমার। ইচ্ছে করছে এক্ষুনি নিজেই নিজেকে শেষ করে ফেলতে। কি হবে এই অপমান নিয়ে বেঁচে থেকে? আজ থেকে তো আর রাস্তায়ও বেরোতে পারবো না। স্যার ম্যামও জেনে যাবে, হয়তোবা জেনেও গিয়েছে এতক্ষণে। আমি কি করে ওদেরকে মুখ দেখাবো? ভাবলাম সুইসাইড করব, কিন্তু সুইসাইডও এখানে করা যাবে না। একের পর এক টুরিস্টরা আসছেই টুরিস্ট স্পট দেখতে, দেখে আবার যেতে চায় না। এখানে বসে বসে কত কি যে তারা শুনতে চায়। আমার এমন কেন করলো হঠাৎ? বেবিটাকে নষ্ট না করলেই ভালো ছিল। বেবিটাকে নষ্ট করে অনেক বড় পাপ হয়েছে, এই পাপের কোনো ক্ষমা নেই। আমার কেউ কেউ জিজ্ঞেস করছে এইসব ছেলেদের বিশ্বাস করতে নেই, প্রমাণ রাখতে হয়। পিকটিক তুলে রাখতে পারলি না? আরেকজন বলল, রেপ কেস করে দে, এটাই ভালো।
এবার ওদের সামনেই উদ্ভট একটা কাজ করে বসলাম আমি। গতকালের মতো কালো বোরখা, মুজো, হিজাব আর নেকাবে নিজেকে আবৃত করলাম। তারপর ব্যাগটা হাতে নিয়ে ঘর থেকে সোজা বেরিয়ে এলাম। হোস্টেলের বারান্দায় অনেকেই আমায় ঘিরে ধরলো। ওরা আমায় ছাড়তে চায় না, যেন আমি চলে গেলে ওদের বিনোদনের ঘাটতি পড়ে যাবে। আমি যখন বেরিয়ে যাব তখন পিয়া আমার সামনে এলো। তারপর একবার চোখ মেরে আবার চলে গেল ওর ঘরের দিকে। ওর চোখ মারাটা আমায় আর অত কষ্ট দেয়নি, কারণ অমানুষের কোনো কিছুতেই কিছু মনে করার নেই। যেমন মানুষ বলে না যে কুকুর কাউকে কামড়ে দিলে তো আর তাকে কামড়ে দেওয়া যায় না, সহ্য করতে হয়। আমিও সহ্য করলাম। সহ্য করে হোস্টেলের বারান্দা ফিরিয়ে একটা রিক্সা করে স্টেশনের পথ ধরলাম। রিক্সায় বসে থেকে অনেকবার মনে হয়েছে আমি ঝাঁপিয়ে পড়ি রাস্তায়। তারপর আমার উপর দিয়ে একটা বড় সড়ো মাল বোঝাই দেওয়া ট্রাক কিংবা যাত্রী বোঝাই বাস চলে যাক। আমি ওই ট্রাক কিংবা বাসটার নিচে চাপা পড়ে যাই, মারা যাই। কিন্তু লাফাতে পারিনি। কেন জানি তখন কান্না পেতে লাগলো। বারবার মনে হতে লাগলো মরতে আমি পারবো না, মৃত্যুকে আমি ভীষণ ভয় পাই। তখন নানান যুক্তি আসতে লাগলো আমার মাথায়। মনে হতে লাগলো সুইসাইড করা তো মহাপাপ, সুইসাইড করলে তো চিরকাল জাহান্নামের আগুনে পুড়তে হবে। আমি তো এই সামান্য কজনের অপমানে বুকে জ্বলে থাকা আগুনটাই সহ্য করতে পারছি না। তবে কিভাবে পরকালের অত আগুন, সেই ভয়ঙ্কর এবং কালো রঙের আগুন আমি সহ্য করব? পারবো না। আমি কিছুতেই এভাবে মরতে পারবো না। বাড়ি ফিরতে রাত হলো। আমাকে এই রাত করে ফিরতে দেখে মা ভয় পেয়ে গেলেন। মা ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে আমায় গলা জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বললেন, কি রে, কি হয়েছে মা? এভাবে হুট করে চলে এলি যে? মার পেছন পেছন বাবাও এসে দাঁড়িয়েছে। আমি মার বুকের উপর এলিয়ে পড়ে কেঁদে উঠলাম হাউমাউ করে। মা আতঙ্কগ্রস্ত গলায় বললেন, কি রে তোর না, কি হয়েছে তোর, বল বল মা। আমি কান্না ভেজা গলায় বললাম, মা আমি আর ঢাকায় যাব না। ওইখানে কোনো ভালো মানুষ নেই, ওখানকার সব মানুষ নিষ্ঠুর। কি হয়েছে বলতো খুলে? আমি কাঁদতে কাঁদতে বললাম, মা ওরা সবাই জেনে গেছে। উঠতে বসতে ওরা আমায় অপমান করছে। আমি আর পারছিলাম না। মনে হচ্ছিল সুইসাইড করে মরে যাব, কিন্তু আমি মরতে পারিনি মা। আমার ভয় করে মা, মরতে আমার ভয় করে। মা আমার মুখে আলতো করে চড় বসিয়ে বলেন, কত বড় সাহস তোর, মৃত্যুর কথা বলিস? তোকে কি বড় করেছি মরে যাওয়ার জন্য? আমি আগেই জানতাম এমন কিছু হবে। তোকে ঢাকায় যেতে এই জন্যই বারণ করেছিলাম। তোর ভাই শোনেনি, তুইও শুনিসনি। এখন কেমন হলো? আমার কপাল ভালো, আল্লাহ যে তোকে সহসেলামতে বাড়ি পৌঁছে দিয়েছে। আমার প্রাণ আমার বুকে ফিরিয়ে দিয়েছে। তারপর মা আমায় ঘরে নিয়ে গেলেন। সেই রাতেই বাবা মা মিলে সিদ্ধান্ত নিলেন এই কয়েকদিনের ভেতর তারা আমার বিয়ে দেবেন, এবং আমি যে এখন বাড়িতে কিংবা আমার যে বিয়ে হবে এই খবর কিছুতেই ভাইয়াকে শুনতে দেবে না। পরদিন সকালবেলা বাবা ঘটককে খবর দিয়ে আনালেন। তারপর ঘটককে জিজ্ঞেস করলেন, হরমুজ, ওই যে 12 আলাপটায় আনেছিলে, যে ছেলেটা প্রাইমারি স্কুলের শিক্ষক, ওই ছেলে কি বিয়ে শাদী করে ফেলেছে? হরমুজ ঘটক বলল, জানতে হবে ভাইজান। বাবা বললেন, জেনে দেখো, বিয়ে করে ফেললে তো করেই ফেললো, আর যদি বিয়ে না করে তবে আবার আমার মেয়ের বিষয়ে আলাপটা করতে পারো। আমি নিজেই গিয়ে ছেলেকে দেখে আসব, ছেলের বাড়ি দেখে আসব। হরমুজ ঘটক বলল, আচ্ছা ভাইজান। বাবা হরমুজ ঘটককে 500 টাকার একটা নোট অগ্রিম বকশিস দিলেন। হরমুজ ঘটক করকরে টাকার নোট পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠে বলল, ভাইজান বিয়ে ছেলে করেনি এখনো। বাবা অবাক হয়ে বললেন, তাহলে আগে যে বলল কিছু জানো না তুমি? হরমুজ ঘটক পান, চুন, সুপুরিতে ক্ষয়ে যাওয়া লাল দাঁত বের করে হেসে বলল, ইয়াদ ছিল না ভাইজান। আজকে আসি, ছেলের মার সাথে কথা বলে দেখি কি হয়। রাজি থাকলে আপনাকে জানাবো। মনে আশা রাখেন বিয়ে হবে। বাবা হেসে বললেন, আচ্ছা, আশা রাখলাম। হরমুজ ঘটক লাজুক ভঙ্গি করে বলল, ভাইজান এমনি না, কন ইনশাআল্লাহ, রাখলাম। বাবা হেসে উঠে বললেন, ইনশাআল্লাহ, আশা রাখলাম। হরমুজ ঘটক চলে যাওয়ার পর বাবা মাকে বললেন, আমেনা, আমার কেন জানি মনে হচ্ছে এই বিয়েটা হবে। মা খুশিতে হেসে উঠে বললেন, হয়ে গেলেই বাঁচি। আমার যে মেয়েটাকে নিয়ে কত টেনশন, রাতে ঘুমোতে পর্যন্ত পারি না। ওইসব কথা লোকে জেনে গেলে কি যে হবে, ভাবতেই বুক কাঁপে। বাবা বললেন, ঘটক খবর জানালেই আমি যাব, দ্রুত বিয়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। মা বললেন, তাই হোক তবে। ঘটক আমাদের বাড়িতে এলো 2 দিন পর রাতের বেলায়। ঘটকের মুখ মলিন। বাবা মনে হয় আশাহত হয়েছেন মনে মনে, তবু হাসি মাখা মুখে বললেন, খবর কি হরমুজ? হরমুজ ঘটক মুখ মলিন রেখেই বলল, খবর ভালো, আলহামদুলিল্লাহ। মেয়ের মা বলেছে আপনি গিয়ে ছেলে দেখে আসতেন।
আপনার ইচ্ছা, যে কোনো দিন যেতে পারেন। আপনি শিক্ষক মানুষ, শিক্ষক মানুষের মেয়ে তাদের ঘরের বউ হবে, এটা শুনে তারা খুবই আনন্দিত। বাবা বললেন, তাই নাকি? বলেই পকেট থেকে আরেকটা 500 টাকার নোট বের করে হরমুজ ঘটকের হাতে দিলেন। হরমুজ ঘটক লজ্জামাখা ভাব করে টাকাটা হাতে নিল। তবে এবার আর তার মুখ মলিন না, টাকা পেয়ে মুখে হাসি ফুটেছে। বাবা গিয়ে দেখে এসেছেন ছেলেকে। ছেলের নাম আগেও বলা হয়েছিল, মেহরাব। যতটুকু শোনা হয়েছিল তার চেয়ে নাকি বেশি সুন্দর দেখতে। বাড়ির লোক সকলও ভালো, বাবার খুব পছন্দ হয়েছে। বাবা বলেছেন তাদের লোক সকল এসে দেখে যেতে, কিন্তু মেহরাবের মা বলেছে আমরা মেয়ে দেখব না, আপনার ঘর দরও দেখব না। ফরহাদ মাস্টারের মেয়ে আমার ঘরের বউ হবে, এটাই আমার বিরাট পাওয়া। বাবা বললেন, বিয়ের ব্যাপারে আন্দাজে কাজ না করা ভালো, ছেলের উচিত মেয়েকে দেখা। আমার মেয়েরও তো পছন্দ আছে, দুজনকে দেখুক, কথা বলুক, পছন্দ হলে আলহামদুলিল্লাহ। বাবা কথা বলে চলে এলেন। বাড়িতে এসে বললেন, যে কোনো দিন ছেলে আসবে আমাদের বাড়িতে আমাকে দেখতে, আমার সাথে কথা বলবে। শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম, ভয়ও হচ্ছিল খুব। ভয় হচ্ছে এই জন্য যে আমি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছি। জানি না এমন সিদ্ধান্তের ফলাফল কতটা মন্দ হয়। মেহরাব এলো বাবা ওদের বাড়ি থেকে আসার 3 দিন পর। ওর পরনে একটা নীল রঙের পাঞ্জাবি, পাঞ্জাবির উপর একটা ঘিয়ে রঙের চাদর, দেখতে ভীষণ সুদর্শন। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার মতো ছেলে। এই ছেলেকে দেখে কিছুতেই প্রাইমারি স্কুলের শিক্ষক মনে হয় না। মেহরাব আসার পর ওর জন্য শরবত নিয়ে এলাম আমি। মা বললেন, যা শরবত দিয়ে আয়। আমি এমন বোকা মেয়ে যে ওর হাতে শরবতের গ্লাস তুলে দিতে গিয়ে ঝট করে খানিক শরবত ফেলে দিলাম ওর পাঞ্জাবির ওপর। সে আমার দিকে তাকিয়ে খানিক হাসলো। আমি বললাম, সরি। মেহরাব বলল, সরি কেন? আমি লজ্জামাখা গলায় বললাম, আপনার পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছি বলে। মেহরাব তখন সরাসরি আমার মুখের উপর বলে দিল, আপনাকে আমার পছন্দ হয়েছে। তখন বাবা মা কেউ এখানে নেই। আমি এই সুযোগে বললাম, আপনার সাথে আমার কিছু কথা আছে, যা শোনার পর আমায় পছন্দ তো দূরের কথা, এই বাড়ি ছেড়ে কখন পালাতে পারবেন সেই সুযোগ খুঁজবেন। আমি ভাবছি আপনাকে নিয়ে পুকুর পাড়ে যাব। ওখানে পুকুর পাড়ে সুপুরি বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বলবো। অবশ্য আপনাকে নিয়ে ওখানে যাওয়ার আমার যথেষ্ট ভয় আছে। আপনি কি সাঁতার জানেন? মেহরাব অবাক হয়ে বলল, পুকুর পাড়ের সাথে সাঁতারের কি সম্পর্ক? আমি বললাম, সম্পর্ক আছে। আপনি যখন আমার মুখ থেকে কথাগুলো শুনবেন তখন শিউরে পুকুরে ঝাঁপ দেবেন। আর আসলে আমাদের পুকুর খুব গভীর, ওখানে ঝাঁপ দিলে সাঁতার ছাড়া গতি নেই। মেহরাব হাসলো। ওর দাঁত সরু এবং সাদা সাদা। সুন্দর মানুষের দাঁত হয় বাঁকা রোকা, ওর দাঁত সোজা, কোনো ত্রুটি নেই। সে হেসে বলল, আপনি তো সাঁতার জানেন, আপনিই রক্ষা করবেন। আমি বললাম, না, আমি সাঁতার জানলেও আপনাকে রক্ষা করব না। আপনি সাঁতার জানেন কিনা বলুন। মেহরাব আবার হাসলো, হেসে বলল, গ্রামের সব ছেলে মেয়েরাই সাঁতার জানে, আমিও জানি। এমনকি আমার স্কুলের অনেক ছেলে মেয়েকে আমি সাঁতার শিখিয়েছি। আমি আমতা আমতা করে বললাম, তবে চলুন। মেহরাব বলল, শিওর। পুকুর পাড়ে ফাগুনের বাতাসে আম গাছের পাতা কাঁপছে, মুগুল থেকে মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে। মেহরাব বলল, জায়গাটা দারুণ। আমি বললাম, আমার কথাগুলো শোনার পর স্বর্গকেও আপনার নরক মনে হতে পারে, এই জায়গা তো তার তুলনায় নস্যি। মেহরাব খানিক চমকে উঠে বলল, তাই? আমি বললাম, তারপর বলতে শুরু করলাম। বললাম, আমানের সাথে আমার সম্পর্কের কথা, গোপনে বিয়ের কথা, নিজের অনাগত সন্তানকে হত্যা করার কথা, ইউনিভার্সিটি হোস্টেলের 9 পিয়ার কথা, এলিজার কথা এবং আরো অনেকের কথা। মেহরাব কথাগুলো শুনে কেমন কেঁপে উঠল। সে তার চশমা খুলে আমার দিকে তাকালো, তারপর বলল, সবকিছু মেনে নিলেও একটা বিষয় কিছুতেই আমি মেনে নিতে পারছি না। আমি ভয় মাখা গলায় বললাম, কোন বিষয়টা? মেহরাব বলল, অ্যাবর্শনের ব্যাপারটা। কেন এমন করলেন আপনারা? একটা পবিত্র জীবন, একটা নিষ্পাপ জীবন কি করে শেষ করে ফেললেন আপনারা? আমি এই কথার কোনো উত্তর দিতে পারি না। ঠোঁট কাঁপতে থাকে তীর তীর করে। কান্না এসে যেতে চায়, কিন্তু কাঁদতেও পারি না। মেহরাব তখন হুট করেই বলল, আমি আপনাকে বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। আমি চুপ করে রইলাম। সে বলল, কি শর্ত জানতে চাইবেন না? আমি বললাম, বলুন। মেহরাব বলল, আপনাকে আবার ফিরে যেতে হবে ঢাকায়, আবার পড়াশোনাটা রান করতে হবে। ওর কথাটা শুনে আমি চমকে উঠলাম, ভয়ে কেঁপে উঠল সমগ্র শরীর। কি সর্বনাশের কথা! এটা কোনোভাবেই যে আর সম্ভব না। শুধু এই অপমানের হাত থেকে বাঁচার জন্যই যেখানে আমি বিয়ে করতে রাজি হয়েছি, আর উনি সেখানে বলছেন আমাকে আবার ঢাকায় যেতে হবে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এটা কখনোই সম্ভব না। মেহরাব বলল, কেন সম্ভব না?
আমি বললাম, আমি ওখানে গেলে এমনিতেই মরে যাব, ওরা আমায় নিয়ে তামাশা করতে করতে আমায় শেষ করে দেবে। মেহরাব হাসলো, হেসে বলল, আর এখন যদি আপনি ঢাকায় না যান তবে আপনার কি হবে জানেন? আপনি আর কাউকে বিয়ে করতে পারবেন না, ইভেন বাড়িতেও থাকতে পারবেন না, কারণ আপনার সম্পর্কে আমি সবকিছু জেনে গেছি। এখন যদি আপনি আমার কথা না শোনেন তবে আপনার বিষয়ে জানা কথা আমি সবার কাছে বলে দেব। মেহরাবের কথা শুনে আমার নিজেকে এত অসহায় মনে হলো। আমি ওর দিকে জল ভরা চোখে তাকিয়ে তখন বললাম, মেহরাব প্লিজ, আপনি আমার সাথে এত বড় নিষ্ঠুরতা করবেন না, আমি সহ্য করতে পারবো না। মেহরাব আবার হাসলো, হেসে বলল, আমি আপনার সাথে নিষ্ঠুর আচরণ করছি না, আমি আপনাকে উপযুক্ত করতে চাচ্ছি। আমি আপনার মাধ্যমে এদেশের হাজার হাজার নারীকে একটা শিক্ষা দিতে চাচ্ছি। আমি আপনাকে একজন সংগ্রামী নারী হিসেবে উপস্থাপন করতে যাচ্ছি। আমি চাই আপনি নারী জাগরণের নতুন দূত হন। আমি চাই আপনি নারীদের জন্য অনুপ্রেরণা হন। আমি চাই আপনি আপনার ভাইয়ের মুখে হাসি ফোটান। আমি চাই আপনি পরাজিত নয়, জয়ী হিসেবে আরেকবার গ্রামে ফিরুন। তারপর আপনার সাথে আমার বিয়ে হবে, ঢাক ঢোল পিটিয়ে বিয়ে হবে, এবং বিয়ের দিন আমি গলা ফাটিয়ে মানুষদের বলবো আমি এমন এক মেয়েকে বিয়ে করেছি যে ছিল তার সন্তান হত্যার সহযোগী। আমি আজ এমন এক মেয়েকে গ্রহণ করেছি যে ছিল অন্যের স্ত্রী। আমি এমন এক মেয়েকে আমার নিজের করে নিচ্ছি যে অন্য একটা পুরুষের কাছে প্রতারিত হয়েছে। প্রতারিত মেয়েটা তার সহজাত মেয়েদের কাছে আরো বেশি প্রতারিত হয়েছিল, অবহেলা অবজ্ঞার শিকার হয়েছিল, লজ্জিত হয়েছিল, কেঁদেছিল, কিন্তু এত কিছুর পরেও সে সংগ্রাম করে গিয়েছিল। সংগ্রাম করে সেই মেয়ে আজ সফল, সে আজ বিজয়ী। আমি আজ বিজয়ী এক মেয়েকে বিয়ে করেছি যে আজ সকল নারীর জন্য অনুপ্রেরণা। মেহরাবের এই কথাগুলো শুনে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে উঠলাম। আর আমি তখন বললাম, আমি ঢাকা যেতে চাই, কিন্তু ওখানে পড়তে চাই না, অন্য একটা ইউনিভার্সিটিতে নতুন করে অ্যাডমিশন নিতে চাই, নতুন হোস্টেলে উঠতে চাই। মেহরাব বলল, তাহলে আর একটা সংগ্রাম থাকবে না, সহজ কিছুই হবে, আর আপনাকে দেখে নারীরা অনুপ্রেরণাও পাবে না। আমি চাই আপনি সংগ্রাম করুন। যারা আপনাকে নিয়ে মজা করেছে এক এক করে তাদের শিক্ষা দিন। আপনি যদি এক রাতে এরিজা আর তার বন্ধুদের শিক্ষা দিতে পারেন তবে অন্যদের কেন পারবেন না? অবশ্যই পারবেন। মনে রাখবেন, মালালা কিংবা রোকেয়া ওরা কেউই একদিনে হয়ে যায় না, কিংবা সংগ্রাম ছাড়াও এদের কেউ চিনে ফেলে না, এদের কথা কেউ স্মরণ রাখে না। একজন রোকেয়া কিংবা মালালা হতে গেলে বৈরী আবহাওয়াতেও আপনাকে উড়তে শিখতে হবে, উত্তাল সমুদ্রে সাঁতরাতে হবে। সাঁতরে ঝাপটে ওপারে যেতে পারলেই আপনি সফল। ওখানেই অপেক্ষা করছে আপনার জন্য আলো। আর যারা আপনাকে নিয়ে তাচ্ছিল্য করছে, একদিন এই আপনাকে নিয়েই তারা গর্ব করবে। লোকেদের কাছে আপনার হোস্টেলের মেয়েরা কিংবা ইউনিভার্সিটির বন্ধুরা বড় করে পরিচয় দেবে যে আপনি ওদের কাছে কেউ, অর্থাৎ আপনার সফলতা ওদেরকেও আলোকিত করবে। মেহরাবের এত সুন্দর সুন্দর কথার পরেও কিছুতেই না বলা যায় না। এমন আলোকিত একজন মানুষকে এভাবে ফিরিয়ে দেওয়া যায় না। ফাগুনের বাতাস তখনও বইছে, সেই বাতাসে আমের মুকুল ঘ্রাণ ছড়াচ্ছে। মেহরাবের পাঞ্জাবি তীর তীর করে কাঁপছে, আমার শাড়ির আঁচল উড়ছে, কি যে ভালো লাগছে তখন। এই সময় ঠিক মেহরাবের চোখের দিকে তাকিয়ে আমি বললাম, মেহরাব, আমি আপনার শর্তেই রাজি।